শ্বশুরবাড়ির কাজের মেয়ে শিলাকে দেখেই আমার দৃষ্টি আটকে গেছিল। সে এতটাই সুন্দরী যে তাকে কাজের মেয়ে মনেই হতো না। ধীরে ধীরে তার ব্যাপারে আমার সন্দেহ বাড়তে থাকে। একদিন রাতে স্ত্রী যখন ঘুমাচ্ছিল, তখন আমি চুপচুপ করে কাজের মেয়ে শিলার ঘরে যাই। তারপর সেখানে আমি যা দেখলাম তাতে আমার বুক কেঁপে ওঠে। কারণ ওখানে তো আমি রাসেল। শ্বশুরবাড়িতে আসার পর থেকেই কাজের মেয়েটির দিকে আমার আলাদা একটি দৃষ্টি গেঁথে গিয়েছিল। মেয়েটির চালচলন এবং মুখদর্শন করে বোঝার উপায় নেই যে সে আমার শ্বশুরবাড়িরই এক কাজের লোক। যদিও এসব কথা মুখে আনা ঠিক নয়, তবে বলতেই হয় আমার স্ত্রী ওই মেয়েটির সৌন্দর্যের ধারের কাছেও নেই। যেমনই সুন্দর ওর শরীর, ঠিক তেমনি সুন্দর ওর মুখমণ্ডল। এক কথায় সুন্দরী। রাইসার সাথে আমার বিয়েটা হয়েছে খুব বেশি দিন হয়নি, কেবলমাত্র 2 মাস। আর এটাই আমার দ্বিতীয়বার শ্বশুরবাড়িতে আসা। এই বাড়িতে পা রাখার পর যখন আমার শালিকা রুনা এবং কাজের মেয়েটি আমাদের বরণ করতে আসে, তখন সেই মেয়েটির সৌন্দর্য পরিলক্ষণ করে আমি বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে। যদিও এভাবে পরনারীর দিকে তাকিয়ে থাকাটা খারাপ বই কি ভালো কাজ নয়, কিন্তু আমি কথা দিতে পারি যে যে কোনো পুরুষ যদি ওর দিকে একবার তাকায় তবে সে মুগ্ধ হতে বাধ্য। আমার স্ত্রী আমাকে নিয়ে যখন ওর পুরনো রুমে প্রবেশ করে, তখন আমি বেশ কৌতূহলী স্বরে জিজ্ঞেস করি, আচ্ছা, ওই মেয়েটা কি তোমার কাজিন হয়? রাইসা জিজ্ঞাসু দৃষ্টিতে বলে ওঠে, কোন মেয়ের কথা বলছো? আরে ওই যে ফর্সা করে সুন্দর মেয়েটা রুনার সাথে আমাদের নিতে এসেছিল। আমার এমন উৎসুক হয়ে প্রশ্ন করা দেখে রাইসা কিছুটা সন্দেহ চক্ষু নিয়ে বলল, ওই মেয়ের সম্পর্কে জেনে তোমার কি লাভ? আর ও আমার কোনো কাজই নয়, বরং আমাদের বাড়ির কাজের মেয়ে। তোমার এত আগ্রহ কেন সেটাই বুঝলাম না। আরে তেমন কিছু না, আসলে ওকে দেখে কাজের মেয়ের মতো মনে হয় না। এই বলেই জিভে একখানা কামড় বসিয়ে দিলাম। কারণ বিয়ের পর থেকেই আমি অনুধাবন করতে পেরেছি যে আমার স্ত্রী বেশ সন্দেহপ্রবণ একটি মেয়ে। তাই একটু এদিক ওদিক দেখলেই মুখে বুলি ফুটিয়ে আমাকে বিভিন্ন নারীদের পাশে বসিয়ে ফেলতেও দ্বিধাবোধ করে না। শ্বশুরবাড়িতে পদার্পণের 10 দিন হয়ে গেছে, অথচ এখনো আমি বাড়িতে যাওয়ার নাম তুলছি না। আমার শাশুড়ি আবার একটু কিপ্টে ধাঁচের, তাই নিজ মেয়ে জামাইয়ের এতদিন শ্বশুরবাড়িতে থাকাটাকে তিনি যে ভালোভাবে নিচ্ছেন না, সেটা ইদানিং আমি তার মুখমণ্ডল দর্শনেই বুঝতে পেরেছি। নতুন জামাই হওয়ার কারণে তিনি সরাসরি চলে যাওয়ার কথা নিজের মেয়েকেও বলতে পারছেন না। কারণ কোনো মেয়েকে তার মা বাপের বাড়ি থেকে চলে যেতে বললে সেটা তার জন্য অপমান ছাড়া আর কিছু হবে না। ইদানিং খেয়াল করছি কাজের মেয়েটা বেশ ভয়ে ভয়ে থাকে। এমনকি সেদিন খেয়াল করলাম বারান্দার আড়ালে বসে আইফোন দিয়ে কারো সাথে কথা বলছে। এসব দৃশ্য দেখে আমার মনে ওই মেয়েটির প্রতি প্রবল সন্দেহ জেগে উঠলেও আমি আর সেসবে আগ বাড়ালাম না। কারণ এখন রাস্তাঘাটেও মানুষ চোরাই কিংবা মাস্টারপিস আইফোন সস্তা মূল্যে ক্রয় করে, আর মেয়েটিও হয়তো সেখান থেকেই আইফোনটি কিনেছে। আরও 2 দিন পার হয়েছে। আজ হঠাৎই আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে ডেকে কিছুটা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি সব সময় শিলাকে এটা ওটা নিয়ে আসতে বলো কেন? আমি কি মরে গেছি নাকি? আসলে তা না, ও যেহেতু এ বাড়ির কাজের লোক, তাহলে ওকেই তো সব কিছু নিয়ে আসতে বলবো, তাই না? না, তুমি আর ওকে কোনো কিছু নিয়ে আসতে বলবে না। এখন থেকে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবে। আর শোনো, কালই কিন্তু আমরা বাসায় চলে যাব। এতদিন কি কেউ শ্বশুরবাড়িতে থাকে? ধুর, আর কিছুদিন থাকি না। শ্বশুরবাড়ি আর নিজের বাড়ির মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? আমার কথা শুনে এবার রাইসার রাগের মাত্রাটা আরও কিছুটা বাড়লো বোধ হয়। তবুও নিজেকে যথেষ্ট সংযত রেখে বলল, আমি যা বলেছি তাই, কালই বাসায় যাব। তুমি যে এখানে কেন থাকতে চাইছো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। যত সব নির্লজ্জ পুরুষ। এই বলেই সে মুখ বাঁকিয়ে হনহন করে প্রস্থান করলো। এদিকে আমি রাইসার চলার পথে তাকিয়ে এক রহস্যজনক হাসি দিয়ে মুহূর্তেই আমার ফোনটি বের করে সুমনকে কল দিলাম। অপর পাশ থেকে কলটি রিসিভ করেই সুমন বলল, হ্যাঁ স্যার, আপনার সন্দেহটাই ঠিক। তাহলে এখন কি করব? কিছু করার দরকার নেই আপাতত, কালকেই সানডে মানডে ক্লোজ করে ফেলবো। এই বলে ওপাশ থেকে কলটি কেটে দিলাম। গভীর রাত। পাশ ফিরে তাকিয়ে দেখি আমার স্ত্রী মরা ঘুমাচ্ছে। আস্তে করে নিজেদের বিছানা ছেড়েই আমি কাজের মেয়ে শিলার রুমের দিকে রওনা দিলাম। শিলার রুমটা অন্যান্য রুমগুলোর থেকে বেশ দূরত্বে অবস্থিত,
তাই ওই রুমে কিছু হলেও আশেপাশের রুমগুলোতে সামান্য টু শব্দটিও শোনা যায় না। রুমের কাছাকাছি আসতেই হঠাৎ আমি এক অদ্ভুত দৃশ্য দেখে নিজেকে আড়াল করে নিই। পরক্ষণে খেয়াল করি শিলা নিজের রুম থেকে বের হয়েই এদিক ওদিক চোখ বুলিয়ে বাড়ির মেইন দরজার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর দরজাটি খুলতেই একটি ছায়ামূর্তি বেশ সাবধানতার সাথেই আস্তে করে শিলার রুমে প্রবেশ করলো এবং পর মুহূর্তেই সে দরজাটির ভিতর থেকে আটকে দিল। আমার ধারণা অনুযায়ী সবকিছু হওয়াতে আমার সমস্ত শরীর জুড়ে এক শিহরণ বয়ে গেল। ধীর পায়ে শিলার দরজার দিকে এগিয়ে যেতেই আস্তে করে বাহির থেকে দরজার ছিটকানি বন্ধ করে দিলাম। ছিটকানিটা বন্ধ করেই পিছন ঘুরতেই হঠাৎ করে আমার স্ত্রীকে দেখে বুকের ভিতর একটা কম্পন অনুভূত হলো। রাইসার এমন বড় বড় চোখের চাহনি দেখে আমার বুঝতে বাকি রইল না যে এই মুহূর্তে কি হতে চলেছে। আমি যখনই ওকে কিছু বলতে যাব তার আগেই আমার স্ত্রী আমার গালে চড় বসিয়ে দিল। রাইসার চিৎকার চেঁচামেচি শুনে আমার শ্বশুর শাশুড়ি সহ বাড়ির সবাই নিজেদের রুম ছেড়ে দৌড়ে আসলেন। আমি হাজার চেষ্টা করেও স্ত্রীর মুখ বন্ধ করতে পারলাম না। উল্টো সে চিৎকার দিয়ে বলছে, তোর মতো নির্লজ্জকে আমি চিনতে দেরি করে ফেলেছি। আজ যদি ঘুম থেকে উঠে এই দৃশ্য না দেখতাম তবে আমি কখনোই আসল সত্যটা জানতে পারতাম না। এই কারণেই তো বলি তুই কেন শ্বশুর বাড়ি ছেড়ে যেতে চাস না। আমি তোকে কালই ডিভোর্স দেব। আমার শ্বশুর শাশুড়ি মেয়ের কথা বুঝতে না পেরে দৌড়ে এসে বললেন, কি হয়েছে রে মা, জামাই কি করেছে? রাইসা কাঁদতে কাঁদতে বলল, তোমার জামাই আমাকে ধোঁকা দিয়েছে। সে প্রতি রাতেই শিলার রুমে এসে আজ পুরো হাতে নাতে ধরেছি ওকে। তুমি এই নির্লজ্জটার বিচার করো বাবা। মেয়ের মুখে এমন কথা শুনে কোনো বাবাই যে স্থির থাকতে পারবে না এটাই স্বাভাবিক। তাই আমার শ্বশুর মশাই রাগী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলেন, ও যা বলছে তা কি সত্যি? বিশ্বাস করুন, ওর কথা সত্যি নয়। আসলে এই বাড়িতে আসার পর থেকে আপনাদের কাজের মেয়েটির প্রতি আমার বেশ সন্দেহ হয়, তাই ওর দিকে আমি আলাদা নজরদারি করতে থাকি। আর শিলা এই বাড়িতে কাজের লোকের রূপ ধরে ডাকাতি করতে এসেছে। এমনকি এই মুহূর্তে ওর রুমে ওর সহযোগী অচেনা এক লোকও আছে। আপনারা বিশ্বাস না করলে এখনই ওর রুমে ঢুকে দেখতে পারেন। আমার কথায় এবার সকলের একটু চেতনা ফিরলেও তখনও পর্যন্ত আমার প্রতি সকলেরই কম বেশি ঘৃণা বিদ্যমান ছিল। তাই আমার কথা সত্যতা জানার জন্য যখন শ্বশুর মশাই বাহির থেকে ছিটকিনিটা খুলে শিলাকে জোরে জোরে দরজা ধাক্কিয়ে ডাকতে থাকেন, তখনই আচমকাই ওপাশ থেকে অর্ধছেঁড়া জামা এবং মুমূর্ষু অবস্থায় শিলা দরজা খুলে দেয়। ওর এমন অবস্থা দেখে মুহূর্তেই আমি সহ সকলেরই চোখ ছানা বড়া হয়ে যায়। আমার শ্বশুর মশাই বেশ কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলো, কিরে তোর এই অবস্থা কেন? ওনার প্রশ্ন শেষ হওয়ার আগেই শিলা অজস্র ধারায় কাঁদতে কাঁদতে বলল, আপনি গো জামাই আমার সাথে আজকে জোর কইরা খারাপ কাজ করছে। এই বাড়িতে আসার পর থেকে উনি আমারে একলা পাইলে খালি কুপ্রস্তাব দিত, কিন্তু আমি রাজি হই নাই দেখা আজকাল রাত্রে আমার রুমে আসা জোর কইরা আর বলতে পারলো না, বরং হু হু করে কেঁদে দিল। শিলার এমন অভিনয় দেখে আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। ওর কথা শুনে সবার প্রতিক্রিয়া দেখার আগেই আমি শিলার রুমে ঢুকে এদিক ওদিক এবং খাটের নিচে সেই ছায়ামূর্তি সংবলিত লোকটিকে খুঁজতে থাকি। কিন্তু অবাক করা বিষয় হলো, পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও সেই লোকটির কোনো হদিস পেলাম না। তবে কি ওটা কোনো ভৌতিক কিছু ছিল? এইসব ভাবনার মাঝে হঠাৎই শিলা পুনরায় ক্রন্দন স্বরে বলে উঠল, এখন তিনি আমার সাথে খারাপ কাজ করে নিজের দোষ ঢাকার জন্য নতুন ফোন দিয়ে এঁটেছে। আপনারা বিশ্বাস করেন এই ঘরে কেউ নাই। পরক্ষণে সে আমার শ্বশুরের পায়ের উপর পড়ে আর্তনাদ স্বরে বলল, চাচা যান, আজকে আপনি এই নির্লজ্জ বেটার বিচার করেন। আমি আর কাউরে মুখ দেখাইতে পারবো না। শিলার কথা শেষ হওয়ার আগেই আমার স্ত্রীর বড় ভাই দৌড়ে এসে আমার শরীরে কয়েকটি কি ঘুষি লাগিয়ে দিলেন। তাল সামলাতে না পেরে মুহূর্তেই আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। আমি ভেজা চোখে আমার স্ত্রীর দিকে তাকাতেই সেই ঘৃণা ভরা দৃষ্টিটা মুহূর্তেই সরিয়ে নিল। আমার শ্বশুরমশাই তার ছেলের এমন হিংস্রতা দেখে পরক্ষণেই দৌড়ে এসে ওকে থামিয়ে বললেন, ওর বিচার আদালতে হবে, তোর গায়ে হাত তোলার দরকার নেই। ওর চরিত্র যে এতটা খারাপ সেটা আগে জানলে আমি কখনোই আমার মেয়ের বিয়ে ওর সাথে দিতাম না। আমি এতদিন জানতাম 90 জন পুলিশ খারাপ হলেও বাকি 10 জন তোমার মতো ভালো, কিন্তু না, আজ আমার সেই ধারণা সম্পূর্ণ বদলে গেল। শ্বশুরের এমন কথা শুনে আমি লজ্জায় এবং অপমানে টুপ টুপ করে চোখের জল ফেলছি। জানি এই অশ্রুর কোনো দাম নেই এখন। এই বিপদের মুহূর্তে আমি খুব করে প্রভুকে ডাকছি যাতে তিনি এই কলঙ্ক থেকে
আমাকে মুক্তি দেন। সবাই আমার চারপাশে দাঁড়িয়ে এটা ওটা বলছে যে এখন আমাকে থানায় দেবে নাকি অন্য কিছু করবে। আমার স্ত্রী রাইসাও ডিভোর্সের পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে। আচমকায় শিলার দিকে তাকাতেই খেয়াল করলাম ওর মুখে এক রহস্যজনক হাসি উকি দিচ্ছে। ওর এমন হাসি দেখে আমার সন্দেহ আরো কিছুটা বাড়লো। কোনো কিছু না ভেবেই আমি পুনরায় শিলার রুমে প্রবেশ করলাম। আমার পিছু পিছু রাইসার বড় ভাই এবং শিলাও প্রবেশ করলো। এবার শিলার চোখে মুখে কিছুটা ভয় দেখতে পেলাম। পরক্ষণে সে আমাকে এই রুম থেকে বের করার জন্য আমার স্ত্রীর বড় ভাইকে উদ্দেশ্য করে বলল, দেখেন ভাইজান, নির্লজ্জটায় আবার অভিনয় শুরু করেছে। কিন্তু ওর কথায় তিনি কি ভেবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না। হঠাৎই আমার চোখ যায় খাটের নিচে থাকা একটি বড়সড় সুটকেসের দিকে। যখনই কৌতূহলবশত ওটা আমি টেনে নিয়ে আসতে যাব, ঠিক তখনই শিলা আমার হাতটি লাথি দিয়ে সরিয়ে দিল। ওর এমন ব্যবহারে আমার শ্যালকও কিছুটা অবাক হলেন। ততক্ষণে আমি বুঝে গিয়েছি পালের গদি যদি থেকেই থাকে তবে সেটা এই সুটকেসের মধ্যেই আবদ্ধ আছে। সেই সুটকেসকে টেনে বের করে এনে খুলতে তার সহযোগীর আমরা খোঁজ পাই। তারপর কাজের মেয়ে শিলা এবং ওর সহযোগীকে একটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে। ইতিমধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট সুমনও পুলিশ ফোর্স নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছে। মূলত সেদিন আমি আড়াল থেকে শিলার আইফোন দিয়ে কথোপকথনগুলো শুনে ফেলেছিলাম, আর তখনই বুঝতে পেরেছিলাম যে এরা কাজের লোক না, যে এরা কাজের লোক সেজে বড়লোকদের বাড়িতে ডাকাতি করতে আসে। আমি সবকিছু গুছিয়ে যখন শ্বশুরবাড়ি থেকে বের হতে যাব, তখনই আমার শ্বশুর এবং আমার স্ত্রীর বড় ভাই নিজেদের ভুল বুঝতে পেরে আমার নিকট ক্ষমা চাইলেন। আমি তাদের কথার কোনো প্রতি উত্তর না দিয়ে যখনই বাসা ত্যাগ করতে যাব, ঠিক তখনই রাইসা কোত্থেকে যেন দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়েছে, আমি আসলে বুঝতে পারিনি তুমি নির্দোষ, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের থেকে ওকে ছাড়াতে ছাড়াতে বললাম, যেই সম্পর্কে কোনো বিশ্বাস ও ভরসা নেই সেই সম্পর্কে সামনে এগিয়ে না নিয়ে যাওয়াই ভালো। এই বলেই আমি আস্তে করে শ্বশুরবাড়ির চৌকাঠ পেরিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি জানি রাইসাকে ছাড়া আমার এক মুহূর্তে চলবে না, কিন্তু এত বড় একটি অপমানের পর এত সহজেই যদি তাদের ক্ষমা করে দেই, তাহলে সেখানে আমার মূল্যটা থাকলো কোথায়? এইসব ভাবতে ভাবতে আমি সেখান থেকে চলে যাই। তো বন্ধুরা, আজকের এই ছোট গল্পটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।